নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের। 2024-এর মহাযুদ্ধে বাংলার মাটি কি এবার সত্যিই কোনো বড় পরিবর্তনের সাক্ষী হতে চলেছে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বলেন 110টির বেশি আসন পকেটে আসতে চলেছে, তখন তৃণমূল শিবিরে কি সত্যি অস্বস্তি বাড়ে, নাকি এটা শুধু রাজনৈতিক মনস্তাত্ত্বিকের খেলা? ইভিএম নিয়ে কি সত্যি কারচুপির আশঙ্কা আছে, নাকি হার নিশ্চিত জেনেই উঠছে এমন প্রশ্ন? আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই খোলা চ্যালেঞ্জ, 4 জুন অমিত শাহ বাংলায় থাকতে পারবেন তো? আজকের ভিডিওতে আমরা অমিত শাহের প্রেস মিটের প্রতিটি পয়েন্ট ধরে ধরে বিশ্লেষণ করব এবং বোঝার চেষ্টা করব বাংলার রাজনীতির হাওয়া আসলে কোন দিকে বইছে। সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। তবে ভিডিওটা আগে একবার দেখে নিন। मुझे तो सुनामी दिख रही है भाई, और मुझे लगता है कि बहुत बड़े मार्जिन के साथ सीटें भी बढ़ेगी और सीट जीतने का मार्जिन भी बढ़ेगा। कल मैं मध्यम ग्राम में गया था, रात को जो नज़ारा दिखा है, मध्यम ग्राम में मैं चौथी बार प्रचार करने के लिए गया, पहली बार नहीं गया हूं। मध्यम ग्राम में रोड शो बहुत, मतलब मेरी कल्पना से बहुत बड़ा था। গতকাল নিউ টাউনে একটা গুরুত্বপূর্ণ প্রেস মিট করেন অমিত শাহজি। সেখানে তিনি সাফ জানিয়েছেন, ভোটের প্রথম কয়েক দফার যা ট্রেন্ড, তা বিজেপি সরকার গড়বার পথে অনেকখানি এগিয়ে গেছে। শাহ দাবি করেছেন, 152টি আসনের মধ্যে প্রথম দফার ভোটে বিজেপি প্রায় 110টির বেশি আসন নিশ্চিতভাবে জিতছে। মজার ব্যাপার হলো, শুভেন্দু অধিকারী আবার দাবি করছেন 125টি। প্রশ্ন উঠছে, এই যে আত্মবিশ্বাস, এটা কি কেবল গ্রাউন্ড রিপোর্ট থেকে আসছে, নাকি ভোটারদের মনস্তাত্ত্বিক পরিবর্তনের সংকেত? উত্তরবঙ্গ এবং জঙ্গল মহলে তৃণমূলের ফল যদি আশানুরূপ না হয়, তবে সেই হাওয়া কি দক্ষিণবঙ্গের বাকি দফার ভোটের ওপর প্রভাবিত করবে? আপনারা কি মনে করেন, এই হাওয়া দেখে ভোট দেওয়ার প্রবণতা কি বাংলায় এখনো কাজ করে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে ইভিএম এর নিরাপত্তা। সৌমিত্র খাঁ থেকে শুরু করে নিচুতলার বিজেপি কর্মীরা অভিযোগ তুলছেন, ইভিএম বদল বা চুরির চেষ্টা চলছে। অমিত শাহকে যখন এ নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি স্পষ্ট জানান যে নির্বাচন কমিশনারের ওপর তাদের পুরো আস্থা আছে এবং কমিশনকে সমস্ত আশঙ্কার কথা আগে থেকেই জানানো হয়েছে। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন থেকেই যায়, 2021-এও তো এমন অনেক দাবি উঠেছিল, ফল কি কিছু হয়েছিল? আপনি কি মনে করেন, কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এই যে ইভিএম কারচুপি করা, এটা কি সম্ভব? এই জায়গায় কমিশনের ভূমিকা নিয়ে আপনারা কি সন্তুষ্ট? রাজনীতির ময়দান তখন আরো গরম হয়ে ওঠে যখন নাম আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বাবু বারবার অমিত শাহজিকে চ্যালেঞ্জ ছুড়েছেন, 4 জুন অর্থাৎ রেজাল্টের দিন শাহ বাংলায় থাকার সাহস দেখাবেন কিনা। অমিত শাহজি এই বিষয় নিয়ে একটা প্রতিক্রিয়া দিয়েছেন। সাংবাদিক প্রশ্ন শেষ করবার আগেই শাহ এক প্রকার অবজ্ঞার সাথেই বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, সমাজে অনেক ধরনের লোক আছে, তা সবার সব কথা জবাব দেওয়ার প্রয়োজন নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে শাহ বাঙালিকে উল্টো করে লটকে দেওয়ার কথা বলেছেন, কিন্তু শাহের সমর্থকদের দাবি তিনি বলেছিলেন দুষ্কৃতীদের কথা। রাজনীতিতে যখন কোনো নেতিবাচক কথা বলা হয়, তখন সেটাকে আঞ্চলিক সেন্টিমেন্ট বা বাঙালি অস্মিতার সাথে জুড়ে দেওয়া কি কেবল ভোট পাওয়ার কৌশল? দুষ্কৃতীদের কি কোনো নির্দিষ্ট জাত বা ভাষা থাকা উচিত? তৃণমূলের হোল্ড থাকা এলাকাগুলোতেও এবার বিপুল পরিমাণে ভোট পড়েছে। বিশেষ করে বলা হচ্ছে, গ্রামীণ এলাকার সনাতনী ভোট এবং বিজেপির দিকে কনসোলিডেট হচ্ছে। যদি তৃণমূলের দুর্গ হিসেবে পরিচিত এলাকাগুলোতেও বিজেপির গ্রাফ ওঠে, তবে সেটি কি রাজ্য সরকারের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি নরেন্দ্র মোদীর প্রচারের ম্যাজিক? প্রচারের ঝকঝকে মঞ্চ আর ইভিএম এর বাস্তব ফল, এই দুইয়ের মধ্যে ফারাক কিন্তু অনেক সময় আকাশ পাতাল হয়। 4 জুন পর্যন্ত এই টানটান উত্তেজনা বজায় থাকবে। আচ্ছা দর্শক, একটা বিষয় খেয়াল করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বারবার একটা পয়েন্টে জোর দিচ্ছেন, সেটা হলো ভোটদানের হার। রাজনীতির পুরনো অঙ্ক বলে, যখন ভোটের হার স্বাভাবিক বাড়ে, তখন বুঝতেই হবে সেখানে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বা পরিবর্তনের হাওয়া বইছে। অমিত শাহের আত্মবিশ্বাসের চাবিকাঠি কি তবে এখানেই লুকিয়ে আছে? সাইলেন্ট ভোটার একটা ফ্যাক্টর। বাংলার গ্রামীণ এলাকার মানুষ একটা অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে, তারা হাটে ঘাটে মাঠে হয়তো খুব একটা রাজনীতির কথা বলেন না, মিছিলে গিয়েও হয়তো কারোর হয়ে গলা ফাটান না, কিন্তু এই যে সাইলেন্ট ভোটার, যারা নিঃশব্দে গিয়ে বুথে নিজের রায় দিয়ে আসেন, তারা কি এবার গত 10 থেকে 12 বছরের পঞ্জীভূত ভোট উপেক্ষা করে দিয়ে আসছেন ভোট? শাহ যখন 110টি আসনের দাবি করেছেন, তখন কি তার কাছে এই সাইলেন্ট ভোটারদের কোনো ইন্টারনাল সার্ভে রিপোর্ট আছে? এটা কিন্তু ভাববার মতো বিষয়। আরেকটা হলো নারী ভোটের মেরুকরণ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মহিলা ভোট বারবারই একটা বড় ফ্যাক্টর। একদিকে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক লক্ষ্মী ভাণ্ডার, যা কোটি কোটি মহিলার হাতে আর্থিক নিশ্চয়তা দিচ্ছে। অন্যদিকে আছে সন্দেশখালির মতো ইস্যু, যা বিশেষ করে গ্রাম বাংলার নারীদের মর্যাদার লড়াইকে উস্কে দিয়েছে।
এখন প্রশ্ন হলো, গ্রামের মেয়েরা কি কেবল সরকারি প্রকল্পের উপকারে সন্তুষ্ট থাকবেন, নাকি নারী নিরাপত্তার প্রশ্নটাও তার জবাব হিসেবে ইভিএমে দেবেন? আপনার এলাকায় কি এবার এই ভোটের হার গতবারের চেয়ে বেশি? এই বাড়তি ভোট কি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, নাকি শাসক দলের ভিত আরো শক্ত করছে বলে আপনার মনে হয়? কমেন্ট বক্সে কিন্তু আপনার খোলামেলা মতামত অবশ্যই জানাবেন। দর্শক, আমরা সবাই জানি অমিত শাহকে ভারতীয় রাজনীতির চাণক্য বলা হয়, কিন্তু কেন? কারণ তিনি কেবল বড় বড় জনসভা করেন না, তিনি বিশ্বাস করেন মাইক্রো ম্যানেজমেন্টে। আর এবারের লড়াইটা ঠিক এখানেই, প্রচারের ঝিলিক বনাম সাংগঠনিক পেশি শক্তি। তৃণমূলের সব থেকে বড় শক্তি হলো তাদের গ্রাম পর্যন্ত ছড়িয়ে থাকা মজবুত সংগঠন। কোনো রাজনৈতিক বিশ্লেষক বলেন তৃণমূলকে নির্বাচনে হারানো মানে পাহাড়ে চড়া, কিন্তু এবার অমিত শাহজি নিজে 15 দিন বাংলায় পড়ে রয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি বুথ স্তরের কর্মীদের সাথে বসে অ্যাসেসমেন্ট বা পর্যালোচনা করেছেন। এর মানে কি? এর মানে বিজেপি এবার কেবল মোদি হাওয়ার উপর ভরসা করে নেই, এবার তারা তথ্যের ভিত্তিতে প্রতিটা বুথে তৃণমূলের সংগঠনের মোকাবিলা করবার চেষ্টা করছে। এক পাশে মোদি শাহের সেই জাতীয় স্তরের বিশাল ভাবমূর্তি, আর অন্য পাশে বাংলার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তরুণ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াকু মেজাজ। বাংলার মানুষকে এবার স্থানীয় উন্নয়নের খতিয়ান দেখবে, নাকি দিল্লির শক্তিশালী নেতৃত্বের উপর ভরসা করবে? অমিত শাহের এই দীর্ঘ সময় বাংলা কাটানো কি বিজেপির সাংগঠনিক ফাটলগুলো মেরামত করবার একটা চূড়ান্ত চেষ্টা? এখানেই আপনার কাছে আমার প্রশ্ন, ভোটের ময়দানে আসলে কোনটা বেশি কাজ করে? বড় মাপের কোনো নেতার ভাবমূর্তি, নাকি নিচুতলার শক্তিশালী সংগঠন? আপনার বুথে কি সব দলের এজেন্টরা এবারে সমানভাবে সক্রিয় রয়েছে? নিজের অভিজ্ঞতার কথা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবশেষে একটাই কথা বলবো, গণতন্ত্রের শেষ কথা বলবে সাধারণ মানুষ। অমিত শাহের 110+ আসনের দাবি এটা সত্যি হবে, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 4 জুনের চ্যালেঞ্জ টিকে থাকবে, তার উত্তর দেবে সময়। তবে এটা পরিষ্কার যে এবারের লড়াই 1 ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয় কোনো পক্ষই। আপনার কি মনে হয়, অমিত শাহের দাবি কি বাস্তবসম্মত, নাকি তৃণমূল আবার ম্যাজিক দেখাবে? আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে ছড়িয়ে দিন। আর এই ধরনের নিরপেক্ষ বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।